ডোনাল্ড লু এবং পিটার হাসের সম্মিলিত প্রচেষ্টা আয়োজনেই বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্র তৈরি হয়েছে। কিভাবে ক্ষেত্রটা তৈরি হলো? আমরা সকলে দেখেছি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটেছে, সরকার ভেঙে যেতে, চলে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসলে কি ছাত্ররা আন্দোলন করেছে নাকি এর পিছনে কোনো ইন্ধন ছিল? অবশেষে জানা গেল সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং ডোনাল্ড লুর কার সাজিতেই নাকি এই সব কিছু ঘটেছে। আপনি অবাক হবেন। দর্শক, এই ভিডিও আরও কিছু তথ্য দিব আমি, গুরুত্বপূর্ণ। এটা আমার কথাগুলো শুনলে আপনি বুঝতে বাধ্য হবেন যে আসলে এর ভিতরে রয়েছে। তো এই বিষয়গুলো কথা বলেছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভয়েস বাংলার, তার আলোচনা আগে শুনে আসি, সেখান থেকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে যে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলো, এর কৃতিত্ব কি শুধুই মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বেই কি ছাত্র জনতার অভ্যুত্থান হলো এবং সেখানে হাসিনা সরকারের পতন ঘটলো? না দর্শক, কূটনৈতিক এবং রাজনৈতিক মহল যে বিশ্লেষণ করছেন এবং যে তথ্যপত্র সামনে আনছেন, তাতে তারা মনে করছেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সক্রিয় ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রে দুজন মানুষ বিশেষ ভূমিকা পালন করেছেন। ঢাকায় দায়িত্ব পালন করেছেন পিটার ডি হাস, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড লু। তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু এবং পিটার হাসের সম্মিলিত প্রচেষ্টা আয়োজনেই বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্র তৈরি হয়েছে। কিভাবে ক্ষেত্রটা তৈরি হলো? দর্শক খেয়াল করেন, রাজনৈতিক দলগুলো যখন একটি নিরপেক্ষ ভোটের জন্য তুমুল আন্দোলন করেছে, সেই তুমুল আন্দোলনেও কিন্তু পরাভূত হয়নি ক্ষমতাসীনরা। তারা এটি মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পশ্চিমাদের বিরুদ্ধে অব্যাহতভাবে অভিযোগ করেছে। সেন্ট মার্টিন দখল করতে চায়, তারা বঙ্গোপসাগরের তেল নিতে চায়, নানা রকম কথাবার্তা বলেছে। অর্থাৎ শেখ হাসিনা এটা একেবারেই যেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ সবার অংশগ্রহণের একটি নির্বাচন, সেই নির্বাচনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, সেই অবস্থানের বিপক্ষে এমন কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য দিয়ে তিনিও একটি আন্তর্জাতিক বলয় গড়ে তুলেছেন। সেখানে চীন এবং রাশিয়া তারা কোনোভাবেই চায়নি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বা পরামর্শে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হোক, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি বাড়বে। অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তাদের আঞ্চলিক স্বার্থের কারণে তারা আবার শেখ হাসিনার সরকারকেও রাখতে চেয়েছে। ফলে একদিকে ভারতের সাপোর্টও পায়নি, আবার চীন রাশিয়ার প্রবল বিরোধিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করার জন্য বারবার যে বক্তব্য দিয়েছে, তাতে কিন্তু প্রাথমিক পরাজয় ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং ডোনাল্ড লু এবং পিটার ডি হাসের বারবার দৌড়ঝাঁপ, এবং খেয়াল করেছেন যে ডোনাল্ড লু, আফরিন আক্তার সহ যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক যত রকম কর্মকর্তা আছে উচ্চপদস্থ, সবাই কিন্তু বাংলাদেশে এসছে। এবং এমনও হয়েছে যে এক মাসে তারা 5 বার সফর করেছে। এবং নির্বাচন পর্যবেক্ষণ কেমন হতে পারে, তারা মানে তাদের যে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি, তাদের প্রতিনিধি দলও পর্যন্ত পাঠিয়েছে, তারাও পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। অর্থাৎ এই কাজ করতে যে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচুর তাদের নিজস্ব তহবিলও খরচ করেছে তারা। একই সঙ্গে যুক্তরাজ্যও সাপোর্ট দিয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে, কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা সরকারকে মানানো যায়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী অনড় ছিলেন, কেননা তিনি জানতেন যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বা ক্ষমতাসীনদের পরাজয় একেবারেই নিশ্চিত। ফলে তারা বিভিন্ন যুক্তি দিয়ে, আইন, সংবিধান, এই সমস্ত যুক্তি দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে, এটাই বিধান, এটি সারা বিশ্বে চালু আছে। অন্যদিকে বিএনপি সহ বাকিরা একদম অনড় ছিলেন যে তারা কোনোভাবে এই নির্বাচনে অংশ নেবে না। এবং এই অংশ যদি নিত, তাহলে কিন্তু আজকের এই ধরনের গণঅভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুত হওয়াটা কঠিন হয়ে দাঁড়াতো। কেননা যখনই নাকি বিএনপি এই নির্বাচনে অংশ নিত,
তারা পরাজিত হলেও এই নির্বাচনের একটা বৈধতা পেয়ে যেত, যেটা 2018 সালে এই বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিএনপির শোচনীয় পরাজয়ের পরও আন্তর্জাতিক বিশ্বে একটি গ্রহণযোগ্যতা পায় আওয়ামী লীগ সরকার। কিন্তু এবার কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা পায়নি, এবং আমি ডামি নামক নির্বাচন, একটা অভূতপূর্ব নির্বাচন, যেটি একটা হাস্যকর নির্বাচনে পর্যবেসিত হয়েছে। এবং নির্বাচনের পর তার যে পরিণতি পরিস্থিতি, আওয়ামী লীগ সরকার কড়াই গন্ডায় পেয়েছে। পশ্চিমা দেশগুলো অভিনন্দন জানায়নি, ভারত অভিনন্দন জানিয়েছে, এবং ভারতের ঋণ শোধ করতে যে আবার কিছু বিতর্কিত চুক্তি তারা করেছে, যেখানে মংলা এবং পূর্বাঞ্চলের সঙ্গে একটা রেল করিডোর বা রেল সংযোগ স্থাপনের যে চুক্তি, এতে তার আওয়ামী লীগের সবচেয়ে আর এক বিশ্বস্ত বন্ধু সহযোগী চীনও বেঁকে বসে। যখনই নাকি চীন বেঁকে বসে, তখনই কিন্তু এই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করে, এবং তারা পরবর্তী যেই আন্তর্জাতিক বিষয়ে যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো তারা নিতে থাকে। কিন্তু সেটি নেপথ্যে খেয়াল করেন, এই ধরনের নির্বাচনের পর সবার প্রত্যাশা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কড়া একটা স্যাংশন দেবে বাংলাদেশের উপর, নির্বাচন কমিশন বা প্রশাসন, পুলিশ, এই সমস্ত সংস্থার বিরুদ্ধে। কিন্তু তারা কোনো স্যাংশন দেয়নি। এমনকি তারা যে ভিসা নীতি করেছিল শুধুমাত্র বাংলাদেশকে লক্ষ্য করে, যে যদি কেউ নির্বাচনে অনিয়ম করে, বিশৃঙ্খলা করে, নির্বাচন কে ম্যানিপুলেট করে ক্ষমতা আসার চেষ্টা করে, তাহলে তাদেরকে ভিসা নীতি আওতায় ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটি বাংলাদেশের বা পৃথিবীর বিশ্বে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এটি সামনে নিয়ে আসলো। তারপরেও কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনাকে পরাস্ত করা যায়নি বা রাজি করানো যায়নি যে একটি ভালো নির্বাচন হোক। তো যার ফলে একটি নির্বাচন হয়ে গেল। তারপরে নির্বাচনের পরও কিন্তু ওই তাদের ভিসা নীতি বা স্যাংশন কোনো কিছুই বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের উপর আরোপ করা হয়নি। যদি আরোপ করতো, তাহলে আবারও আওয়ামী লীগ সরকার বোঝানোর চেষ্টা করতো যে সরকারের বিরুদ্ধে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই ইস্যুটা আন্তর্জাতিক পর্যায়ে সে নিয়ে এসে তখন আওয়ামী লীগ একেবারেই তার অবস্থানটা হয়ে দাঁড়াতো চীন, রাশিয়া এবং ভারতমুখী। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর যে বাংলাদেশে তার অবস্থান নেয়া, পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন করা, সেটা কঠিন হয়ে যেত। এই অবস্থায় কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা বা কোনো নীতি প্রয়োগ করেনি, যেই প্রয়োগের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিপদে পড়বে। দৃশ্যত তারা মুখে বলেছে যে তাদের সাথে সম্পর্ক তারা অব্যাহত রাখবে, এবং নতুন করে তারা এই সরকারের সঙ্গে বিদ্যমান যে চুক্তিগুলো সেগুলি ঢেলে সাজাবে। মুখে বললেও কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকেনি। পিটার ডি হাস নির্বাচনের পর একটি কথাও বলেনি, ডোনাল্ড লু বলেনি, শুধুমাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়নি। কিন্তু নতুন নির্বাচনের দাবি কিন্তু করেনি, এবং দমন পীড়ন সহ যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সরকার, একটি শব্দ উচ্চারণ করেনি বা এটার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ তারা নেয়নি। শেষ পর্যন্ত অনেকে মনে করেন যে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন এই ধরনের একটি আন্দোলন যে সংগঠিত হতে পারে, এটি আভাস ছিল, তথ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটি চেষ্টা করেছে, যাতে এই আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার জন্য শক্তি প্রয়োগ না করে, বল প্রয়োগ না করে, যদি বল প্রয়োগ না করে, শক্তি প্রয়োগ না করে, তাহলে এই আন্দোলন শানিত হবে নিরস্ত্র ছাত্র জনতার এবং পতন ঘটবে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ বাহিনীকে মেসেজ দেয়, যদি তারা এই আন্দোলনে বল প্রয়োগ করে তাহলে তারা স্যাংশন দেবে, কঠিন স্যাংশন দেবে। কিন্তু সেটা তারা অফিসিয়ালি বলেনি। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বুঝে গেছে যে বাংলাদেশ আর ছাড় পাবে না। এবং এই আন্দোলনের শুরু হবার পর 19-20 তারিখের ঘটনায় যে হতাহতের ব্যাপারে, তখন ইউরোপ, আমেরিকা, তাদের বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশনগুলো তারা বিবৃতি দেওয়া শুরু করলো, আর নেপথ্যে তারা সরাসরি বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তাদের কাছে বার্তা পৌঁছে দেয়। যখনই সেই বার্তাটি ছড়িয়ে পড়ে সামরিক বাহিনীর মধ্যে, তখন ঊর্ধ্বতন জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এই সমস্ত অফিসার লেভেলে এবং নিচের সারিতে তারা সবাই একমত হয় যে না, শক্তি প্রয়োগ করে আর রক্তক্ষয় করা যাবে না।
ফলে যখনই এই সিদ্ধান্তটি নিয়ে ফেলে সেনাবাহিনী যে তারা শক্তি প্রয়োগ করবেন না, সাথে সাথেই কিন্তু দৃশ্যপট পাল্টে যায় এবং শেখ হাসিনার পতন কিন্তু নিশ্চিত হয়ে যায়। কিন্তু যদি এই পতন তারা ঠেকাতে চাইতো, তাহলে কিন্তু তারা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পারতো, অর্থাৎ নির্বাচনটা যদি নিরপেক্ষ সুষ্ঠু হতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি ইনভলভ করা হতো, তাহলে আওয়ামী লীগ সরকার পরাজিত হলেও পরবর্তী যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু নির্বাচনের আগেই ফয়সালা হয়ে যেত, যে আওয়ামী লীগ যদি পরাজিত হয় তাহলে তারা আক্রান্ত হবেন না, তারা হামলার শিকার হবেন না, তারা নিপীড়নের শিকার হবেন না। এরকম একটি বন্দোবস্ত করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের জন্য কোনো বিষয় ছিল না। তারা বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী দলকে যাই বলতো তখন এমন একটি চমৎকার অবস্থা ছিল, সেই কথায় সায় দিত বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি, যাতে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা না ঘটে এবং এটা যাতে কন্ট্রোল করা যায়। তাহলে আজকে যেই ভয়ঙ্কর একটি পরিস্থিতি আওয়ামী লীগের জীবনে এসছে, যাদের এখন রক্ত, মৃত্যু, জীবন দিতে হচ্ছে, এই ঘটনা হয়তো রোধ করা যেত অনেকখানি। কিন্তু শেখ হাসিনার অহংকার, গর্তমি এবং ক্ষমতায় থাকার তার যে উদগ্র আকাঙ্ক্ষা, লোভ একেবারে তাকে শেষ করে দিয়েছে। তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বলতে নেই, তার ছেলে বরং বলেছে তার মা আর রাজনীতিতে ফিরবে না। আসলে ফেরার মতন কোনো অবস্থা নেই। কোন মুখে, কোন এতে তিনি ফিরবেন, যখন এখন প্রকাশিত হচ্ছে যে সে আয়নাঘর থেকে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর সে বন্দীরা যখন বেরিয়ে আসছে, বিনা বিচারে তাদেরকে অন্ধকার ঘরে আটকে রাখার এই নিকৃষ্ট ঘটনাগুলো যখন সামনে আসছে, এবং যখন একটি দেশে এবং বিদেশে একটি আদালত এই মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার এই বিষয়গুলো খুব শীঘ্রই যখন আসতে থাকবে, তখন শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে মাথা তুলে দাঁড়ানো এবং একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষেও রাজনীতিতে আবার ফিরে আসা, স্বাভাবিক রাজনীতিতে, এটা অনেক কঠিন। জানি না, অনেকে বলছেন যে গণহত্যার দায়ে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে পুরো দল হয়তো নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, তারা নতুন নামে আসবে না কি হবে, সেটি হলো অন্য বিষয়। কিন্তু আপাতত পুরো বিষয়ে যেই পট পরিবর্তন, সেই পট পরিবর্তনে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে যেভাবে তাচ্ছিল্য করা হয়েছে, পিটার দিয়ে আজকে বলা হয়েছিল যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এমন কথাও বলা হয়েছিল, নিরাপত্তার ঝুঁকি পর্যন্ত তৈরি করা হয়েছিল। যখন নাকি ঢাকার একটি বাসায় গুমের শিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে শাহিনবাগে সেখানে হামলার মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন দলের নেতারা হুমকি দিয়েছে, সেইগুলিও ভাইরাল হয়েছে। এবং ওবায়দুল কাদের খুব তাচ্ছিল্য করে কথা বলেছেন পিটার ডিহাস, ডোনাল্ড লু এদেরকে নিয়ে। ফলে দেখা গেল দিন শেষে পট পরিবর্তনের পর নেপথ্যের নায়ক হিসেবে কিন্তু ডোনাল্ড লু এবং পিটার ডিহাসের নামটি কিন্তু সামনে চলে আসলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক তারা সরাসরি মন্তব্য করবেন। দেখেন এই আন্দোলন কিভাবে শুরু হয়েছে, এই আন্দোলনের পিছনে এত টাকা পয়সা, আন্দোলন কিন্তু টাকা ছাড়া চলে না। তো এই আমেরিকার এখানে কিন্তু তহবিলও খরচ হয়েছে, এখানে অর্থ দিতে হয়েছে, এবং এইগুলো কিন্তু আগে থেকেই সব কিছু সেট করা ছিল কীভাবে কী করা হবে। এবং সমন্বয়করা যারা, আমি বলবো কোনো স্ক্রিপ্ট ছাড়া তারা অনর্গল কথা বলে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে এদেরকে আগে থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল কথা বলার জন্য, যে কীভাবে কথা বলতে হবে এবং পার্ট টু পার্ট কী করা হবে না হবে, এগুলো কিন্তু তাদেরকে আগে থেকেই আমার মনে হয় লিখে দেওয়া ছিল। না হয় তারা হঠাৎ করে কীভাবে এত কিছু রাজনীতি তারা বুঝে ফেললো। যাই হোক দর্শক, তাদের মাধ্যমেই পতনটা ঘটেছে। এবং এই আমেরিকার কার সাথে এটা কিন্তু সরকার প্রাথমিক অবস্থা বুঝে নেয়, যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গিয়েছে আর কোনো পথ খোলা নেই, তখন সরকার বুঝতে পেরেছে তখন পথ বুঝলেও কাজ হবে না। এবং এটা যে আমেরিকার কার সাথে, এটা কিন্তু জয় নিজেও বলেছে যে দর্শক, যেভাবে হোক আমাদের দেশে গণতন্ত্র এবং আমাদের এই জালিম সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আমরা এটা স্পষ্ট বিশ্ববাসী দেখেছে। অনেকে যেহেতু বলতেছি, আবার আমরা মনে করি আমেরিকা রয়েছে, কিন্তু প্রকাশ্যে কিন্তু আমেরিকা এখানে নেই। এখানে আমরা দেখতেছি শত শত রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এখানে আমেরিকা বা কারো কোনো অবদান আছে বলে আমরা এটা আসলে বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি ছাত্রদের দ্বারাই, ছাত্রদের জীবনের দ্বারাই